আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। যুদ্ধবিরতির লঙ্ঘনের জন্য ইসরায়েলকে দায়ী করল হামাস। যুদ্ধবিরতির মধ্যে উত্তর গাজার সংঘর্ষ, 5 ইসরায়েলি সেনা হতাহত। এদিকে থাকবে ভয়ঙ্কর তথ্য, রাশিয়ার কু করার চেষ্টা করছে আমেরিকা, সের্গেই বিয়ারকভের অভিযোগ। জানাবো শতভাগ নিশ্চিত যে ইসরায়েল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে বললেন ব্রিটেনের ইহুদি রাব্বি। গাজায় যুদ্ধ অপরাধ অব্যাহত থাকলে আমেরিকা ইসরায়েলকে কঠিন পরিণতি ভোগ করতে হবে এবং বরণ করতে হবে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। জানাবো ভয়ঙ্কর যুদ্ধের মাঝে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করল ইরান। এবং সর্বশেষ জানাবো দক্ষিণ কোরিয়া ও আমেরিকা সেনাদের তৎপরতা পর্যবেক্ষণ করবে এবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। জানাবো উত্তর কোরিয়ার হাতে আমেরিকার স্পর্শকাতর সামরিক স্থাপনার ছবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুদ্ধবিরতির মধ্যে উত্তর গাজার সংঘর্ষ, 5 ইসরায়েলি সেনা আহত। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে তারা আজ যুদ্ধবিরতি লঙ্ঘনকারী ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছেন। 4 দিনের যুদ্ধবিরতি আরও 2 দিনের জন্য বাড়ানোর কয়েক ঘন্টার মধ্যেই উত্তর গাজা এই সংঘর্ষের হয়েছে। সংঘর্ষে 5 ইসরায়েলি সেনা আহত হয়েছে। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতির লঙ্ঘন করার পর তাদের যোদ্ধারা দখলদার সেনাদের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে। তবে তিনি একই সঙ্গে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যতক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে চলবে, হামাসও ততক্ষণ পর্যন্ত এই চুক্তি মেনে চলবে। আবু ওবায়দার এই বক্তব্য এমন সময় প্রচারিত হলো যখন আজ ফিলিস্তিনি গণমাধ্যমগুলো এই খবর দিয়েছে যে ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতি সত্ত্বেও উত্তর গাজায় যেতে বাধ্য হয়েছে, তাদের অবস্থান থেকে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছে, কিন্তু কাসসাম ব্রিগেডের হামলার মুখে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। এ সময় 5 ইসরায়েলি সেনা আহত হয়েছে। ইহুদিবাদী দৈনিক টাইমস অব ইসরায়েল তাদের আহত সেনাদের আঘাত গুরুতর নয় বলে দাবি করেছে। গত সপ্তাহে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা উপত্যকার ওপর ইসরায়েলি সেনাদের পাশবিক বিমান হামলা বন্ধ রয়েছে। তবে যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইহুদিবাদীর হামলায় 15,500 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গত শুক্রবার হামাস ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতির বাস্তবায়ন শুরু হয়, যা আজ সকাল 7টা পর্যন্ত বলবৎ থাকার কথা ছিল, কিন্তু এই মেয়াদ শেষ হওয়ার আগেই তা আরও 2 দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। হামাসের পলিটিক্যাল ব্যুরো সদস্য খলিল আল হাইয়া তিনি বলেছেন, এই যুদ্ধবিরতি দীর্ঘকালের জন্য নবায়ন করা হবে বলে তিনি আশা করেছেন। সূত্র জানাচ্ছে পার্টস টুডে। রাশিয়ায় কু করার চেষ্টা করছে আমেরিকা। রাশিয়ার অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই বিয়ারকভ অভিযোগ করেছেন, তার দেশের ভেতরে আমেরিকা নানাভাবে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এবং চূড়ান্তভাবে রাশিয়ার নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে চায় ওয়াশিংটন। বিয়ারকভ বলেন, আমেরিকা ও রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব এখন বাস্তবতায় পরিণত হয়েছে, যা নিয়ে বিতর্ক করা যেতে পারে। আমেরিকা শুধু রাশিয়ার উপর একটি হাইব্রিড যুদ্ধই চাপিয়ে দেয়নি, বরং ওয়াশিংটন দিন দিন রাশিয়ার নেতৃত্ব পরিবর্তনের প্রতি বিশেষ গুরুত্ব দিতে শুরু করেছে। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, যখন ওয়াগনার গ্রুপ বিদ্রোহ করার চেষ্টা করেছে তখন পশ্চিমা রাজনীতিবিদ ও গণমাধ্যমকে প্রকাশ্যে উল্লাস করতে দেখা গেছে। যদিও আমেরিকা ওই ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে, তবে সে সময় বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি আগেই জানত। এর আগে অক্টোবর মাসে চীনের জিয়াংসান সিকিউরিটি ফোরামে দেওয়া বক্তৃতায় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও আমেরিকার পক্ষ থেকে রাশিয়ার উপর হাইব্রিড যুদ্ধ চাপিয়ে দেওয়ার অভিযোগ করেছেন। 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে আমেরিকা ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এই যুদ্ধে রাশিয়াকে পরাজিত করতে আমেরিকা ও পশ্চিমা জোট ইউক্রেনকে বিপুল পরিমাণে অস্ত্র অর্থ দিচ্ছে। সূত্র পার্স টুডে। শতভাগ নিশ্চিত যে ইসরায়েল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে বললেন ব্রিটেনের ইহুদি রাব্বি। ব্রিটেনে বসবাসকারী একজন ইহুদি রাব্বি হেনান বেক জোর দিয়েছেন যে এটা শতভাগ নিশ্চিত ইসরায়েল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে এবং সেটি দিনটি খুব দূরে নয়। তিনি বলেছেন, গাজায় যা ঘটেছে তা সত্যিকার অর্থে গণহত্যা এবং তার ভাষায় এটি 80 বছর আগে ইহুদি জনগণের সাথে ঘটে যাওয়ার ঘটনার সাথে খুব মিল রয়েছে, যা ইহুদিবাদের এখন গাজার জনগণের সাথে একই আচরণ করছে। তিনি বলেন, ফিলিস্তিনের সাথে ইসরায়েলের এই আচরণ উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। আরও দুঃখজনক সত্য, ইসরায়েল ইহুদি জাতির নামে, তাওরাত ও ঈশ্বরের নামে ফিলিস্তিনিদের সাথে আচরণ করেছে। ইহুদিবাদী শাসনের প্রধানদের অবশ্যই আন্তর্জাতিক আদালতে আনতে হবে এবং আমাকে এখানে সত্যি কথা বলতে হবে যে সমস্যার মূল দখলদারিত্বের মধ্যে রয়েছে। ইহুদি রাব্বি হেনান বেক আরও বলেছেন, ইসরায়েলি নেতাদেরকে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আওতায় আনা উচিত, কারণ সত্য এটাই যে ফিলিস্তিন সংকটের মূলে রয়েছে ইসরায়েলি দখলদারিত্ব।
তিনি এও বলেছেন, ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন 7 অক্টোবর থেকে শুরু হয়নি, বরং 75 বছর আগে শুরু হয়েছে এবং সবাই ইসরায়েলি অপরাধযোগ্য দমনপীড়ন, পাড়িচুরি এবং ফিলিস্তিনি ভূমি দখলের বিষয়ে অবহিত আছে। তিনি বলেন, এসব আচরণ স্বাভাবিকভাবেই সবাইকে যুদ্ধ ও রক্তপাতের দিকে ঠেলে দিয়েছে, তাই সবারই উচিত সমস্যার শিকড়ের দিকে মনোযোগ দেয় এবং এর সমাধান করা। একমাত্র সমাধান হচ্ছে ফিলিস্তিনি ভূমি ফিলিস্তিনি জাতির কাছেই সম্পূর্ণরূপে ফিরিয়ে দেওয়া। অবশ্য এর মানে ইহুদিদের প্রত্যাখ্যান করা নয়। আমরা ফিলিস্তিনি সরকারের ছত্রছায়ায় জীবনযাপন করতে পারি, কারণ ইরান সহ আরও অনেক মুসলিম দেশে ইহুদি সম্প্রদায় শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। গাজায় যুদ্ধাপরাধ অব্যাহত থাকলে আমেরিকা ইসরায়েলকে কঠিন পরিণতি বরণ করতে হবে, হুঁশিয়ারি ইরানের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় যদি স্থায়ীভাবে অপরাধযোগ্য বন্ধ করতে ব্যর্থ হয় তাহলে আমেরিকা এবং ইসরায়েলকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধের সময় ইহুদিবাদী ইসরায়েল গাজা গণহত্যা এবং মানবতা বিরোধী কর্মকাণ্ড চালিয়েছে। কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আমির আবদুল্লাহিয়ান একথা বলেছেন। তার এই সাক্ষাৎকারে আজ টেলিভিশন চ্যানেলটিতে সম্প্রচার করা হয়েছে। গাজা ইহুদিবাদী বাহিনী এবং ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি চলার মাঝে আমির আবদুল্লাহিয়ান এসব কথা বললেন। তিনি বলেন, গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন এবং অপরাধযোগ্য অবশ্যই বন্ধ করতে হবে এবং অস্থায়ীভাবে যে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয়েছে তা দ্রুত স্থায়ী যুদ্ধবিরতিতে রূপান্তর করতে হবে। তা না হলে মধ্যপ্রাচ্যে নতুন পরিস্থিতির মুখে পড়বে বলে তিনি সতর্ক করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধাপরাধ বন্ধ করার ব্যাপারে আমেরিকা এবং ইসরায়েল যদি কার্যকর পদক্ষেপ নিতে না পারে তাহলে তাদেরকে কঠোর পরিণতির পরিস্থিতির মুখে পড়তে হবে। গত শুক্রবার থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে 4 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয় এবং আজ তা শেষ হয়। এরপর আরও 2 দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। এই যুদ্ধবিরতির ফলে দুপক্ষ বেশ কিছু বন্দীকে মুক্তি দিয়েছে এবং গত 4 দিন ধরে গাজা উপত্যকায় বেশ কিছু ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হয়েছে। গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই ইরান তা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে আসছে। ইরান বারবার বলেছে, ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে সংঘাত শুধুমাত্র ফিলিস্তিনি ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না, তা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। সূত্র জানাচ্ছে পার্স টুডে। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করল ইরান। রাশিয়ার কাছ থেকে সুখোই S-35 যুদ্ধবিমান সহ আরও কিছু অত্যাধুনিক বিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে ইরান। মস্কোর সঙ্গে তেহরানের সামরিক সহযোগিতা ঘনিষ্ঠ হওয়ার পরিপ্রেক্ষিতে ইরানের সশস্ত্র বাহিনী আজ এই কথা ঘোষণা করেছেন। ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মেহেদি ফারাহি বার্তা সংস্থা তাসনিমকে জানিয়েছেন, ইরানের সেনাবাহিনীর জন্য রাশিয়ার কাছ থেকে সুখোই S-35 যুদ্ধবিমান, মিল Mi-28 অ্যাটাক হেলিকপ্টার এবং Yak-130 প্রশিক্ষণ বিমান কেনার চুক্তি চূড়ান্ত হয়েছে। ফারাহি বলেছেন, এসব সামরিক বিমানে ইরানের আনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এগুলো তেহরানের কাছে সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে। ইরানের জেনারেল বলেছেন, সামরিক হেলিকপ্টারের সংখ্যার দিক দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরান সবচেয়ে শক্তিশালী। এসব হেলিকপ্টার গুণগত মানও কয়েক দফায় শক্তিশালী করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। একজোড়া স্যাটার্ন ট্যাবর্না ফার্ন ইঞ্জিনিয়ার দ্বারা চালিত Su-35 যুদ্ধবিমান 400 কিলোমিটার দূরের উড়ন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। সেই সঙ্গে এটি 30টি উড়ন্ত লক্ষ্যবস্তুতে ট্র্যাক করতে এবং সেগুলোর মধ্যে 8টিতে একসঙ্গে আঘাত হানতে পারে। এছাড়া নাইট হান্টার নামে পরিচিত মিল Mi-28 অ্যাটাক হেলিকপ্টারের গতি প্রায় ঘন্টায় 320 কিলোমিটার এবং এটি 2500 অশ্বশক্তির 2টি টার্বোশ্যাফট ইঞ্জিন দিয়ে সজ্জিত। অন্যদিকে Yak-130 130 হল একটি 2 সিটের সাবসনিক হালকা উন্নত প্রশিক্ষণ ও যুদ্ধবিমান, যা মূলত রুশ ডিজাইনার ও নির্মাতা ইয়াকলেভ তৈরি করেছেন। এটি 3000 কেজি যুদ্ধাস্ত্রের ওজন ভর করে হালকা আক্রমণ এবং শত্রু বিমান শনাক্ত করার দায়িত্ব পালন করতে পারে। সূত্র জানাচ্ছে পার্স টুডে। এবং সর্বশেষ জানিয়ে দিব, উত্তর কোরিয়ার হাতে আমেরিকার স্পর্শকাতর সামরিক স্থাপনার ছবি। উত্তর কোরিয়া জানিয়েছে, গত সপ্তাহে তারা মহাকাশে যে গোয়েন্দা স্যাটেলাইট পাঠিয়েছে তা এরই মধ্যে আমেরিকার হোয়াইট হাউস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্পর্শকাতর সামরিক স্থাপনার ছবি তুলেছে। পিয়ংইয়ং আগেই জানিয়েছে, মহাকাশে পাঠানো গোয়েন্দা স্যাটেলাইটের মাধ্যমে তারা প্রধানত দক্ষিণ কোরিয়া আমেরিকা সেনাদের তৎপরতা পর্যবেক্ষণ করবে। সূত্র জানাচ্ছে পার্স টুডে।